সিপিআইএম করো না। এই ভোটের আগেই তো তৃণমূল বিজেপি কত ঢপ দেয়, ভোটের পর আর সেগুলো পালন করে। আরে বাবা, ওরা এরাও এখন বলছে কি সরকার করে ফেলবে নাকি? এটা কোনোদিন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন? তাহলে নন্দীগ্রামকে। তাহলে মিডিয়া কিভাবে পরিচালিত হয়, কিভাবে তার হওয়া উচিত, এই নিয়ে খুব কথা বলার এখন সুযোগ নেই। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা। দ্বিমুখী লড়াই, তৃণমূল বিজেপি একদিকে, উল্টো দিকে বামপন্থী। নমস্কার, বর্তমানে আপনাদেরকে স্বাগত। আমি সোহম রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমরা এসে পৌঁছেছি সোদপুরে। সোদপুর অর্থাৎ পানিহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকা। আর আমরা রয়েছি সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তর সঙ্গে। কলতান দা, আপনাকে স্বাগত বর্তমানে। নমস্কার। লড়াই, পানিহাটির লড়াইটা কি একটু অন্য রকমের হয়ে গেল? মানে হিন্দু মুসলিম রুজি রুটি এই সব ন্যারেটিভ থেকে বেরিয়ে গিয়ে অভয়ার বিচার, এই বিষয়গুলো কি বেশি এগিয়ে এলো? নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই, এইটা নির্বাচনের এজেন্ডা হোক, এটা তো আমরা চেয়েছি। ধর্ম, ধর্মান্ধতা, এইসব নিয়ে গন্ডগোল, মারামারি, এগুলো বাদ দিয়ে রুটি রুজির কথা হোক, নারী নিরাপত্তার কথা হোক, শ্রমিকদের যন্ত্রণার কথা হোক, এগুলোই তো আমরা চেয়েছিলাম। তাহলে সেই এজেন্ডায় ভোট হচ্ছে, সেটা তো আমাদের লড়াইয়ের ফলেই হচ্ছে। যে গোটা পশ্চিম বাংলায় এখন ধর্মান্ধতা নিয়ে, মৌলবাদী উত্তেজনা ইত্যাদি নিয়ে ভোট হচ্ছে না, রুটি রুজির এজেন্ডায় ভোট যদি হচ্ছে আপনি বলেন, সেটা তো আমাদের লড়াইয়ের ফলেই হচ্ছে। এই যে আপনি এখানকার বাসিন্দা নন, আপনাকে পানিহাটিতে প্রার্থী করা হলো। বিরোধীরা বলছেন যে আপনি আগে পানিহাটিটা ঠিক করে চিনুন, তারপরে তো বাকি কথা। যে বিরোধীরা বলছেন তাদের মধ্যে একজন 2021-এর নন্দীগ্রামে প্রার্থী হয়েছিল, তার বাড়ি ভবানীপুর। আরেক বিরোধী, তার বাড়ি নন্দীগ্রাম, তিনি এবার প্রার্থী হয়েছেন ভবানীপুর। তাহলে কে কোন রাস্তা ভালো করে চিনবে না চিনবে, আগে তো নিজেদের চিনতে হবে ভালো করে। ফলে পানিহাটির মানুষের যন্ত্রণা, পানিহাটির মানুষের সমস্যা, সেটা নিয়ে পানিহাটির মানুষই তো আমাদের কাছে কিউআর কোড আমরা দিয়েছিলাম পার্টির পক্ষ থেকে। মানুষই তো বলেছে যে এই এই ইস্যু নিয়ে আমাদের লড়াই করতে হবে, আমরা লড়াই করছি। পানিহাটিতে আপনার বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়ালেন অভয়ার মা। কঠিন হয়ে গেল তো অনেক। শ্রীমতী রত্না দেবনাথ সিবিআই এর কাছে 50টা প্রশ্ন করেছিলেন। সিবিআই এর হলফনামা কেন বদলে গেল, সেটা গোটা ভারতবর্ষের মানুষ এখনো তার উত্তর পাননি। পার্ক স্ট্রিট, কামদুনি, খরজুনা, রানীনগর, মধ্যমগ্রাম, হাঁসখালি, ধূপগুড়ি, আরজিকর, সাউথ ক্যালকাটা ল কলেজ, বিচার যেমন হয়নি, হাথরাস, উন্নাও, কাঠুয়াতেও বিচার হয়নি। ফলে এই সমস্ত অভয়াদের বিচারের দাবিতে বামপন্থীরা লড়ছে। বামপন্থীদের লড়াই তো এই কারণেই চ্যালেঞ্জিং, আমরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আচ্ছা, মানে আপনাকে এই পানিহাটিতে নিয়ে আসার পেছনে কি আরজি করের সময়তে আপনার গ্রেপ্তার হওয়া, মানে এইভাবে কি সরলীকরণ করা যায় বিষয়টা? একেবারেই করতে নেই। তাহলে পানিহাটি কেন? এটা কোনোদিন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন? তাহলে নন্দীগ্রাম কেন? বিরোধী দল নেতাকে জিজ্ঞেস করেছেন? তাহলে ভবানীপুর কেন? কোনো উত্তর নেই। কিন্তু আমার ডান দিক বাদিকে সব বিধায়করা এতদিন ছিলেন যারা, আপনার কাছেও কোনো উত্তর নেই কেন? না না, আমি আপনাকে প্রশ্নটাই বলছি, উত্তর তো তারপরে আসবে। আমার এই পাশে উত্তরদ্বন্দ্ব, চন্দ্রিমা ভট্টাচার্য বালিগঞ্জ থেকে এসে বিধায়ক কেন? আমার এই পাশে কামারহাটি, ভবানীপুর থেকে এসে মদনবাবু বিধায়ক কেন? যেখানে দাঁড়িয়ে রয়েছি তার সাংসদ সৌগত রায় লেক গার্ডেন্স থেকে এসে এখানে কেন? এই প্রশ্নের কি উত্তর আছে? কারোর কাছে নেই। তাহলে পার্টির সিদ্ধান্ত, পার্টির সিদ্ধান্তেই আমরা হচ্ছে সমস্ত জায়গায় লড়াই করছি। সেটা পানিহাটি হতে পারে, সেটা অন্য কোথাও হতে পারে। পার্টির সিদ্ধান্ত তো বটেই, কিন্তু আমি বলছি এইভাবে কি সরলীকরণ করা যায়? যে যারা সরলীকরণ করতে চাইছেন, যারা সরলীকরণ করতে চাইছেন তারা কিন্তু আমারটা একটা করে দিতে পারে, কিন্তু বাকিদেরটা করতে পারবেন না। ফলে ওই ধরনের সরলীকরণ যারা করছেন তাদের নির্দিষ্টভাবে কোনো অন্য উদ্দেশ্য রয়েছে। কলতান দা, আপনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্র, যুব, এখন শ্রমিক ফ্রন্টে আছেন। পার্টি কি অনেকদিন বাদে বুঝলো? কি বুঝলো?
যে কলতানকে প্রার্থী করতে হবে, প্রার্থী কলতান করতে হবেই, এইটা তো বিমান বসুর ক্ষেত্রে আজ অব্দি পার্টি বুঝে উঠতে পারেনি, তাহলে কি হবে? এরকম আরো পার্টির নেতারা। অশোকনগর থাকি, এখানে একটা অনুষ্ঠান আচ্ছা, নমস্কার। বারবার এসে আমি তোমাকে আচ্ছা, খুঁজেছি যে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ জানি যে বিমান বসুকে এই প্রশ্নটা কোনোদিন করেনি কেউ, যে আপনাকে কি ঠিক পার্টি বুঝতে পারলো না যে আপনি প্রার্থী হওয়ার মতো। সিপিআইএম এ ওসব হয় না, ওসব অন্য দলে হয়। ক্যান্ডিডেট হতে পারা না পারা, দম বন্ধ হওয়া, অক্সিজেনের অভাব হওয়া, অন্য দলে চলে গিয়ে ফ্রেশ অক্সিজেন নেওয়া, এগুলো বামপন্থী রাজনীতিতে কোনোদিন হয়নি, ভবিষ্যতেও কোনোদিনও হবে না। মানে আপনার অক্সিজেনের দরকার হয় না? দিব্যি আছি তো, এতদিনও যেরকম আপনি আমাকে দেখেছিলেন, আপনি তো আগেও এসছেন বিভিন্ন কর্মসূচি ইত্যাদিতে সাক্ষাৎকার নিতে, সেদিনও যেরকম দেখেছিলেন, আজকে কোনো চেঞ্জ দেখছেন? আচ্ছা, অভয়ার মা, মানে আমি বলছি যে উনি যখন ভোট চাইতে যাচ্ছেন, ওনার প্রচারে তো স্পেসিফিক্যালি তার মেয়ের বিচার, এই জায়গাগুলোই তো উঠে আসছে, এবং উনি বারবার বলছেন যে পানিহাটির, আমার মেয়ে বিচার পেলে পানিহাটির জয় হবে। আপনার প্রচারের ক্ষেত্রেও সেই দাবি উঠে আসছে। যদি এটা সাধারণ মানুষের পার্সপেক্টিভে দেখি, যার মা সেই দাবি নিয়ে যাচ্ছে, তিনি বেশি গ্রহণযোগ্যতা লাভ করবেন না? বিজেপি গোটা দেশ জুড়ে কোনো অভয়ার বিচার দিতে পারে। যে অ্যাথলিটরা ভারতবর্ষকে গর্বিত করেছেন মেডেল জিতে এনে, সেই মহিলা অ্যাথলিটদের ওপর ব্রিজভূষণ শরণ সিং তার অত্যাচার আমরা ভুলে যাইনি। তারা যখন রাস্তায় প্রতিবাদ করলেন, তখন ওই বিজেপির পুলিশ তারা যে কি আক্রমণ করেছিল সেটাও আমরা ভুলে যাইনি। ধর্ষকদের মালা পরিয়ে বিজেপি মিছিল করে বাড়ি নিয়ে যাচ্ছে, এটা দেশের কেউ ভোলেনি। এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রেও পশ্চিমবাংলায় যে কটা অপরাধের তদন্তে ইডি, সিবিআই ইত্যাদি ইত্যাদি এসছে, তাদের কোনো তদন্ত সিবিআই শেষ তো ছেড়ে দিন, মাঝ রাস্তা অব্দি যেতে পারেনি, মুখ থুবড়ে পড়েছে বা পিছন থেকে কেউ টেনে ধরেছে। আমরা এটাই মানুষের কাছে বলেছি যে বিজেপি কোনোদিন এই ধরনের কোনো ঘটনা, চুরি হোক, দুর্নীতি হোক, অপরাধের বিচার হোক, করতে পারবে না। কারণ ওরা অপরাধীদের পাশে দাঁড়িয়েছে গোটা দেশে, যেমন ভাবে তৃণমূল অপরাধীদের পাশে দাঁড়িয়েছে গোটা পশ্চিম বাংলায়। ফলে এদের বিরুদ্ধেই বামপন্থীদেরকে ভোট দেওয়ার আহ্বান আমরা করছি। মানুষকে যেমন বোঝাতে গিয়েছিলেন, অভয়ার মাকেও তো বলেছিলেন। অভয়ার মা, বাবা, রত্না দেবনাথ কি তার স্বামী, তাদেরকে আমরা কিছু বোঝাতে যাইনি। অতীতেও অনেকবার মীনাক্ষী, আমি তাদের বাড়ি গেছি, তাদের লড়াইয়ের সহমর্মিতায় কি কতদূর তদন্ত এগোলো না এগোলো, আমরা কতটা কি করতে পারি, এটা দীর্ঘদিনের ব্যাপার। তেমনি যখন এখানে এসেছিলাম, আমার নাম ঘোষণা হয়েছিল, তাদের বাড়ি গেছিলাম, কথা বোঝানোর কোনো কথা হয়নি। এরকম মানে উদ্ধত আমরা হয়ে যায়নি যে আমরা তাদেরকে গিয়ে বোঝাবো। যখন আপনার নাম ঘোষণার পরেও ওনার বাড়িতে গিয়ে আপনি কথা বললেন, তাদের সঙ্গে দেখা করলেন, তখন বোঝেননি যে আর মাত্র কয়েকদিন বাদেই উনি আপনার প্রতিপক্ষ হয়ে যাবেন? তাহলে বিজেপি একেবারে সাইলেন্টলি কাজ করে গেল, আপনারা বুঝতেই পারলেন না। বিজেপি যদি সাইলেন্টলি চোর ধর্ষকদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে একটু বাড়তি ভূমিকা পালন করত, তাহলে খুব ভালো হতো। বিজেপি যদি সারদা, নারদা, রোজভ্যালি সহ দুর্নীতির যারা অভিযুক্ত তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করতে পারতো, তাহলে ভালো হতো। বিজেপি সাইলেন্টলি তৃণমূলের সাথে সেটিং করে যাদের আজকে জেলের ভাত খাওয়ার কথা ছিল, তারা বাড়িতে পোলাও মাংস খাচ্ছে আর বিকেলবেলা হাত জোর করে তৃণমূলের ভোট চাইতে বেরোচ্ছে, এই পরিবেশ তৈরি করেছে পশ্চিমবাংলায়। আপনারা এই সেটিং এর কথা বলেন, কালকেই কিন্তু অভিষেক ব্যানার্জি বলেছেন যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলই সব থেকে বড় শক্তি, তৃণমূলই একমাত্র লড়াই করতে পারে। তৃণমূল লড়াই করতে পারে যাদেরকে নিয়ে, তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনতে হয়েছে তো বিজেপির সাহায্যে। এই যে আমার এপাশের প্রার্থী আছেন, বা আর একটু দূরে গেলে হাবড়ার প্রার্থী আছেন তৃণমূলের সব, তাদের তো দুর্নীতির অভিযোগে জেলে থাকার কথা ছিল। বীরভূমে মাননীয় মিটিং করলেন যাকে পাশে নিয়ে, তারও দুর্নীতির অভিযোগে জেলে থাকার কথা ছিল। সে যে এসে বিজেপির বিরুদ্ধে দুটো কথা বলতে পারছে, এটা তো বিজেপি চেয়েছে বলেই বলতে পারছে। আর পানিহাটি কেন্দ্রে আমরা যদি শেষ কয়েক বছরের নির্বাচন দেখি, এখানেও কি সেই বামের ভোট রামে যাওয়ার কাহিনী? 2016-তে গোটা পশ্চিমবাংলায় বিজেপি কতটা 4-5 না 8-10% ভোট পেয়েছিল। কার ভোট কোথায় গেছিল? 2021-এ সর্বশক্তি দিয়ে বিজেপি আসবে বলে এর চোর, ওর ডাকাত, ওর অমুক, তোর অমুক, সবাইকে দিল্লিতে চার্টার্ড ফ্লাইটে করে দলে নিয়ে গেল বিজেপি। কি হলো? কিছু করতে পারলো?
10 বছর একটা কেন্দ্রের সরকার চালাচ্ছে, ইডি সিবিআই কি দিয়ে একটা মামলা শেষ করতে পারে না। 19-এ মানুষ ওদের দেখে নিলেন, 21-এ দেখে নিলেন, 24-এ দেখে নিলেন। বিরোধী দলনেতা বড় বড় করে বক্তৃতা করলেন যে ইডি সিবিআই আসবে আর 4 নম্বর 3 নম্বর 2 নম্বর নেতাদেরকে নাকি জেলে ভরে দেবে। তাহলে বিরোধী দলনেতার বক্তৃতা কোথায় গেল? এখন তো উনি দুর্নীতির অভিযোগ নিয়ে লড়াই শুরু করেছিলেন নাকি? এখন দুর্নীতি বাদ দিয়ে মন্দির মসজিদের ইস্যুতে পড়ে গেছেন। কেন পড়ে গেছেন? এই যে এজেন্ডা চেঞ্জ করে ফেলতে হচ্ছে কেন? কারণ এমন দিল্লিতে সেটিং হয়েছে, উনিও বুঝে গেছেন যে তৃণমূলের কাউকে উনি আর জেলে পাঠাতে পারবেন না। ফলে ওই আধে ইধার যাও আধে ইধার যাওয়ার রাজনীতিতে যতটুকু করে খাওয়ার ব্যবস্থা করা যায়। এই যে মন্দির মসজিদের কথা বললেন, সিপিআইএম এর প্রার্থীরাও এখন মন্দিরে যাচ্ছেন আমরা প্রচারের ধর্মের সময়। বিরুদ্ধে নই, আমরা ধর্মকে ব্যবহার করে মৌলবাদী ভাবনার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। রাস্তায় যেতে যেতে এরকম 2টো বাড়ি 3টে বাড়ির পরে যদি একটা মন্দির পড়ে এবং সেখানে যদি একজন পুরোহিত থাকেন, আমি কি তাকে ইগনোর করে চলে যাব? এই সৌজন্য তো আমাদের রাজনীতির শিক্ষা, পরিবারের শিক্ষায় শেখানো হয়নি। কেন বারবার আপনারা মন্দিরে গেলেই বিতর্ক ওঠে, আপনারা মন্দিরে গেলেই বিরোধীরা কটাক্ষ দেখুন, করে? এখন মিডিয়া কোন খবর করে এবং কোন খবর করে না বিরোধীদের কথা সেইটা বলছি। নিয়ে আরো গাদা গাদা ইয়ে করা যাবে। বিরোধীরাও যে কথাটা বলেছে ওটা মিডিয়াতেই বলেছে। তো ফলে মিডিয়া কিভাবে পরিচালিত হয়, কিভাবে তার হওয়া উচিত, এই নিয়ে খুব কথা বলার এখন সুযোগ নেই, কারণ সেটা একটা বিরাট আলাদা টপিকের বিষয়। এই আপনাদের সব অভিযোগ সবসময় মিডিয়ার না উপর। না 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 না, আমি তো কোনো অভিযোগ করলাম না। আমি বললাম যে মিডিয়া কোন খবর করেছে, কিভাবে করেছে, কি করা উচিত ছিল, সেটা একটা আলাদা চর্চার বিষয়। আমি কাউকে দাগিয়ে দিচ্ছি না, কিন্তু আমাদের কথা হচ্ছে যে রাস্তায় যেতে যেতে একটি মন্দির, সেই মন্দিরে একজন পুরোহিত রয়েছেন যিনি ভোটার। তাহলে সব মানুষের বাড়ি যদি যাচ্ছি তো তার বাড়ি যাবো না কেন? তার তো ওখানে পেয়েছি, তাকে কথা বলবো না কেন? তার পাশে মুদি দোকান, সেখানেও গেছি। তার পাশে সেলুন, সেখানেও গেছি। সেটা নিয়ে কথা হয়নি কেন? ওটা নিয়ে কথা হলো। তো গেলাম, তার সাথে কথা বললাম, হাত মেলালাম, তিনি 2টো কথা বললেন, আমিও 2টো কথা বললাম, চলে গেলাম। পরের দিন কোনো মিডিয়া, আর কি আপনারটা নয়, কোনো মিডিয়া, তিনি বললেন যে আপনি যে পুজো করেছেন এটা নিয়ে আপনি কি বলবেন? আমি পুজো করেছি তার একটা ছবি দেখাতে পারবেন? ওরা ছবি দেখাতে পারলেন না। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ধর্মস্থান ইত্যাদিতে পৌঁছে গেছেন প্রার্থী, তাকে ওখানকার পুরোহিত একটা কিছু দিলেন, ফুল কি ফল কি অমুক কি তমুক, তিনি তখন নেবেন না, না না আমি নেবো না। এই সৌজন্যতা, এই অসৌজন্যতা, এটা আমরা রাজনীতিতে কখনো শিখিনি। তার আবেগকে, তার ভাবনাকে আমাকে সম্মান করতে হবে। আপনি ধর্মপ্রাণ মানুষ, আমি আপনাকে গিয়ে ধর্ম কি না কি ইত্যাদি নিয়ে চর্চা করতে পারি, কিন্তু আপনার উপর আমি জোর করতে পারি না যে আপনি আমার ভাবনাটাই ভাববেন। তেমনি উল্টো, আমি ধর্ম বিশ্বাস করি না, তাহলে আপনিও আমার উপর জোর করতে পারেন না। কিন্তু এই যে পারস্পরিক শ্রদ্ধার জায়গা, পারস্পরিক সম্মানের জায়গা, এইটা বামপন্থীরা রাখবে, সবসময় রাখতে হবেই। কারণ বিজেপি এবং তৃণমূল সেটা রাখছে। ওরা চুজ করে নিয়েছে, এ বলছে একে আমি বাঁচাবো, ও বলছে ওকে আমি বাঁচাবো। এই বাইনারিতে গিয়ে তো মানুষের কোনো লাভ হয় না, তিনি ধর্মপ্রাণ মানুষই হোক কি নাস্তিক হন। আর পানিহাটিতে এইবারে কি মনে হচ্ছে, মানে কি ত্রিমুখী লড়াই, তৃণমূল বিজেপি সিপিএম? দ্বিমুখী লড়াই, তৃণমূল বিজেপি একদিকে, উল্টো দিকে বামপন্থীরা। দ্বিমুখী মানে না আবার হলে, সেই সেটিং তো। হ্যাঁ, দ্বিমুখী না হলে বিজেপি এবং তৃণমূলের নেতারা একযোগে পানিহাটিতে বামফ্রন্টের উচিত প্রার্থী উইথড্র করে নেওয়া, এই প্রচার করতেন না। এই প্রচারটা দুপক্ষের কাছ থেকেই হয়েছে, কারণ এটা দ্বিমুখী লড়াই। ওরা আসলে বুঝতে পারছেন যে ওদের মধ্যে যে সেটিং এর রাজনীতি, স্বস্তিকার পত্রিকায় বেরিয়েছিল 2022 সালে, আরএসএস এর যে পত্রিকা, যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়। তাহলে তো লড়াই প্রচন্ড কঠিন। মানে আপনি বলছেন যে একদিকে বিজেপি আর তৃণমূল, আর একদিকে এই লড়াই তো আমরা দীর্ঘদিন লড়ছি, এবং এবং এটা শুধু পানিহাটিতে লড়ছি তা নয়, সর্বত্রই লড়ছি। 23 সালের পঞ্চায়েতে যদি গরু চুরি, কয়লা চুরির অভিযুক্তদের ব্যালট চুরি করে খেয়ে না ফেলতে হতো, তাহলে এই পশ্চিমবাংলার রাজনীতির চর্চা, ন্যারেটিভ অন্যরকম হতো। সেটা হতে দেওয়া হবে না বলে তৃণমূল বিজেপির সাহায্যে একসাথে লড়াই করে ওরা 6 জন বামপন্থী কর্মীকে শহীদ করেছে। লড়াই তো আমাদের কাছে বরাবর কঠিন। 250 সিপিআইএম কর্মী খুন হয়েছিলেন জঙ্গলমহলে 2011-র আগে। শালকু সোরেন খুন হওয়ার আগে, এক মুহূর্ত আগে যদি বলতেন আমি সিপিআইএম করি না, গুলিটা তার দিকে যেত না। কিন্তু গুলিটা শুধু তার দিকে গেছে তা নয়, বুকের দিকে। তাকে ওই পার্টি অফিসের সামনে আমবাগানে ওই পচাগলা লাশটা 7 দিন রেখে দেওয়া হয়েছিল, এটা পাড়ায় বোঝানোর জন্য যে সিপিআইএম করো না। ওই চ্যালেঞ্জ নিয়ে, ওই লড়াই নিয়ে, ওই আবেগ নিয়ে আমরা কঠিন লড়াই লড়তে এইবারের বিধানসভাতেও নেমেছি। কিন্তু এটা আমরা বিশ্বাস করি যে এবারে আমরা যে ভাবনা চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার বিকল্প একটা ভাবনা হাজির করতে পারব।
মানে পারবেন? এটা 100%। এটা প্রত্যেক ভোটের আগেই আপনারা বলে দেন। প্রত্যেক ভোটের আগেই তো তৃণমূল বিজেপি কত ঢপ দেয়, ভোটের পর আর সেগুলো পালন করে? 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার কথা পালন হলো না? পানিহাটিতে তৃণমূল যে বলেছিল পরিশ্রুত পানীয় জলের প্রকল্প হবে সেটা পালন হলো? কোনোটা হয়নি। প্রত্যয়ী আপনি এই কঠিন 100%। লড়াইয়ের মধ্যে অবশ্যই। কি করে পারবেন? মানে এই এত আপনি কঠিন- সাধারণ মানুষের প্রচারের মধ্যে যখন যাচ্ছি আমরা, সাধারণ মানুষের যে ভাবনা সেটা দেখেই বোঝা যায় যে মানুষ এবার সেটা চাইছেন। কারণ দীর্ঘদিন ভোট দিয়েছেন মানুষ তৃণমূল বিজেপিকে, 5 বছর 10 বছর 15 বছর ধরে বিধায়ক সাংসদ ইত্যাদি ইত্যাদি ভোট দিয়ে আসছে, কোনো লাভ হচ্ছে মানে না তো আপনারা কি মানুষের। সরকার করে ফেলবেন এবার? এই ভয়টা তৃণমূল বিজেপি থাকে যে আরে বাবা ওরা এরাও এখন বলছে কি সরকার গড়ে ফেলবে নাকি, গড়ে ফেললে তারপরে চোর চিটিংবাজদের খুব বিপদ যে হবে সেইটা আমি বলে দিতে পারি। আপনি এড়িয়ে গেলেন কিন্তু উত্তর। হ্যাঁ আমি তো বললাম গড়ে ফেলার পর চোর চিটিংবাজদের বিপদ হবে। না, আপনি এড়িয়ে গেলেন। আরে একদম এড়িয়ে যায়নি, গড়ে ফেলার পর চোর চিটিংবাজদের বিপদ হবে। তারা যে এখন থেকে ভয় পাবে না চৌটামের পর ভয় পাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু যখন চোর চিটিংবাজদের জেলে ভরা হবে তখন আসলে কে এই দলে আছে আর কে দল বদল করেছে এইটা আমরা দেখতে যাব। অনেক ধন্যবাদ আপনাকে কলতানদা। কলতান দাশগুপ্ত প্রত্যয়ী, তিনি বলছেন যে সরকার গড়বেন কিনা সেটা তো পরবর্তীকালে দেখা যাবে, তবে তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন। ফলো করুন বর্তমান।